হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট যোগ শিক্ষক মিস্টার কল্যাণ দে মহাশয়। কল্যাণবাবু সোনারপুরের TEYC বলে একটি প্রতিষ্ঠান আছে, তার ডিরেক্টর। উনি মাস্টার ডিগ্রি করেছেন যোগ এবং ফিজিওথেরাপি নিয়ে, এবং উনি কাউন্সিল রেজিস্টার্ড যোগা ট্রেনার এবং ফিটনেস কনসালটেন্ট। তো এরকম একজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। আজকে ফিটনেস নিয়ে কিছু কথাবার্তা এবং তার সাথে সাথে যোগাসন, ব্যায়াম ইত্যাদি নিয়ে আমরা কিছু কথাবার্তা আলোচনা করব। তো কল্যাণবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে যোগাসন আর ব্যায়াম এই দুটোকে যদি আমরা জানতে চাই, ব্যাপারটা কি? দুটো কি একই জিনিস না দুটো আলাদা? একটু যদি আমাদের দর্শকদের বলেন। খুব ভালো প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে, আমরা অনেক সময় যোগ ব্যায়াম কথাটা বলে ফেলি, হ্যাঁ, কিন্তু আলাদা। যোগের সংজ্ঞা, ডেফিনেশন যদি দেখি, তাহলে এটা একটা স্থির পশ্চার বা দেহের ভঙ্গিমা, স্থির অবস্থায়। আর ব্যায়াম কিন্তু একটা ডায়নামিক ব্যাপার, অর্থাৎ চলমান। ফলে দুটোর প্রথাগতভাবে, গঠনগতভাবে পুরোপুরি আলাদা। সুতরাং যোগের সঙ্গে ব্যায়াম কথাটা না ব্যবহার করাই ভালো। আমরা যে সাধারণত যে যোগ বলে যেগুলো দেখি, সেটা আসন। তার সঙ্গে কিছু প্রাণায়াম অবশ্যই থাকে এবং ধ্যান থাকে। যোগ আসনটাকে আমরা সাধারণত যোগ বলে জানি, এছাড়া এর অনেক ব্যাপ্তি আছে। কিন্তু ব্যায়াম যেহেতু ডাইনামিক পশ্চার, এই ক্ষেত্রে ব্লাড প্রেশার কিছুটা বাড়ে, অক্সিজেন কনজাম্পশন বাড়ে, পুষ্টিকর খাবারের দরকার হয় অনেক, হ্যাঁ, কিছুটা চোট লাগারও সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি যোগ আসন করেন নিয়ম মেনে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্লাড প্রেশারও বাড়বে না সেইভাবে, কষ্টও সেইভাবে হবে না, এবং আপনি খুব ভালোভাবে করতে পারবেন অতিরিক্ত পুষ্টিকর খাবার ছাড়াই। ফলে এটি একটি খুব সহজভাবে করা যায় এবং কম খরচ সাপেক্ষ অনেক। আচ্ছা, স্থিরম সুখম আসনম ডেফিনেশন, এটা হচ্ছে ডেফিনেশন। মানে যেটা ধীর স্থির হবে এবং সুখকর হবে, সেটাই হচ্ছে, মানে সেটা হচ্ছে আসনের একটা বৈশিষ্ট্য আর কি। তো আমরা জানলাম যে আসন এবং ব্যায়াম, মানে যোগাসন এবং ব্যায়ামের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা, সেটা আমরা বুঝলাম। আচ্ছা কল্যাণবাবু, আমরা তো এক্ষুনি যেটা জানতে পারলাম যে আসন এবং ব্যায়ামকে আপনি ডিস্টিংগুইশ করে দিলেন। এবার দুটোই তো ফিটনেসের জন্য আমরা করি, তাহলে ফিটনেস ব্যাপারটা কি যদি একটু বলেন। দুটোই ফিটনেসের জন্য করি, এটা একটু সরলীকরণ হয়ে গেল। আমরা নিজেকে ভালো রাখতে গিয়েও করি, কিছু রোগ সারাবার ক্ষেত্রেও করি, হ্যাঁ। এবং যেটা শুধু ব্যায়ামের দ্বারা কিন্তু হয় না, সেখানে আমার থেরাপিউটিক ব্যায়াম বা থেরাপিউটিক এক্সারসাইজ চলে আসছে, যেটা ফিজিওথেরাপির পার্ট। আচ্ছা, ওটা নিয়ে আমরা এখন কিছু আমি বলছি না। যোগ কিন্তু একটা মন ভালো রাখার জন্য করা যেতে পারে, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বৃদ্ধির জন্য করা যেতে পারে, শরীর এবং মন দুইকে ভালো রাখার জন্য করা যেতে পারে। আচ্ছা, আর সেক্ষেত্রে ব্যায়ামটা যদি ভাবি, তাহলে ব্যায়াম কিন্তু শুধু শরীরের দিকে খেয়াল করেই বানানো হয়েছে। তার দেহের ঘনত্ব বৃদ্ধি, মাসেল যে পেশি বহুল্যতা এবং নমনীয়তা, এগুলোর ওপর ফোকাস করে করা হয়েছে। যোগে যদিও নমনীয়তা বৃদ্ধি পায়, তাও ব্যায়ামটা পুরোপুরি শরীরকে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা, তার মানে বডি অ্যান্ড মাইন্ড যদি আমি ভাবি একসাথে, তাহলে যোগ। আচ্ছা, এটা খুব ভালো একটা দিক। আমাদের অবশ্যই, মানে আমাদের শরীর কিন্তু মনের দ্বারাই পরিচালিত হয়। তো আপনি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা দেখেন, সেখানে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, হ্যাঁ, এই সমস্ত মিলিয়ে কিন্তু নার্ভাস সিস্টেম সেন্ট্রাল, অটোনমিক, পেরিফেরাল। তা আপনি শুধু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মোটর ফাংশনগুলোকে ডেভেলপ করলেন, পেরিফেরালের মোটরটাকে ডেভেলপ করলেন, হ্যাঁ, কিন্তু আপনি অটোনমিকের যে প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক যে রিয়াকশান, দুটোর মধ্যে যে সামঞ্জস্য রক্ষা করলেন না, তাহলে কিন্তু হবে না। যোগ এই সমস্তটাকে ব্যালেন্স করার জন্যই তৈরি, মানে সবটাকেই হ্যাঁ করে, মানে হরমোনাল ব্যালেন্সও কিন্তু হয়। বাহ, এটা একটা দারুণ ইনফরমেশন আমরা পেলাম। উনি আমাদেরকে বললেন যেটা, যে যোগের মধ্যে দিয়ে আমরা বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ দেহ এবং মনের একটা ইউনিয়ন বা সমন্বয় সাধন করা, যেটাকে বলি। কারণ সুস্থ মন আর সুস্থ শরীর দুটো কিন্তু একটা অন্যটার সাথে জড়িত। মানে মন যদি ঠিক না হয়, শরীর ঠিক হবে না, আবার শরীর ঠিক না হলে মন ঠিক রাখাও সম্ভব নয়। তাহলে দুটোর মধ্যে ব্যালেন্স মেনটেন করা যোগের মধ্যে দিয়ে সম্ভব। মানে যোগাসনের কথা বলছি আমরা। আর ব্যায়াম তো উনি বললেন যে ব্যায়ামের মানে স্পেসিফিক্যালি ফিজিকটাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। আচ্ছা কল্যাণবাবু, আপনি যে এক্ষুনি ফিটনেসের ব্যাপারে বললেন, যে ফিটনেস কি সেটা বোঝাতে গিয়ে আমরা দুটো যোগাসন এবং ব্যায়ামের কথা বললাম। আচ্ছা, এই ক্ষেত্রে খাওয়া দাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ?
হ্যাঁ, ফিটনেস দেখুন, ফিটনেস কনসার্ন এখন আমরা সবাই, হ্যাঁ, ফিটনেস কনসার্ন একটা নতুন টার্ম চালু হয়েছে, যে একটা বিশেষ ধরনের বিভিন্ন রঙের পোশাক পরে গিয়ে একটু জিমে ঘাম ঝরালাম, একটা ফিটনেস তৈরি হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু একটা নিয়মিত অভ্যাসের দ্বারা তৈরি হয়। সেক্ষেত্রে আপনার শারীরিক কর্মকুশলতা বৃদ্ধি পায়। আমি তো বলতেই পারি যে আমি অফিস যাই বা আমি গৃহবধূ, আমি কেন ফিটনেস করব? আপনি যদি ট্রেনে বাসে করে যাতায়াত করেন সেখানেও ফিটনেস লাগে, আপনি যদি রান্না করেন সেখানেও ফিটনেস লাগে, আপনি দীর্ঘক্ষণ অফিসে বসে কম্পিউটারের সামনে কাজ করেন সেখানেও ফিটনেস লাগে। ফলে ফিটনেস নিয়ে নতুন করে কিছু বলার নেই, ফিটনেস অনেকভাবে আসতে পারে। ফিটনেসকে অস্বীকার করার জায়গা আমাদের কারোরই নেই। আমি যেটা নিয়ে পিজি করেছি, স্পোর্টস ফিজিওথেরাপি, সেখানে কিন্তু প্লেয়ারদের যে ফিটনেসটা সেটা দেখা হয়। সেটা দেখলে বোঝা যায় যে একটা ফিট প্লেয়ার আর আনফিট প্লেয়ারের চোটের লাগার সম্ভাবনা কতটা কম আর বেশি। হ্যাঁ, ফিট প্লেয়ার কিন্তু সবসময় চোট বাঁচিয়ে খেলতে পারে, ফলে চোটটাকে আমরা অ্যাভয়েডও করে যেতে এই ফিটনেসের দ্বারা। ঠিক আছে। তো ফিটনেসে তাহলে খাওয়া দাওয়ার মানে যে ভূমিকাটা আপনি বলছেন, যে এটাকে আমরা কিভাবে সংক্ষেপে বলতে পারি যে খাওয়া দাওয়া তাহলে কিরম ধরনের হতে পারে? খাওয়া দাওয়ার ব্যাপারটা একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান বলবেন, তবু আমরা সাধারণভাবে যেটা বুঝি, আপনি যা খাচ্ছেন সেখান থেকে যেন প্রয়োজনীয় ক্যালোরিটা পান, এবং সেটা কখনোই যেন খুব একটা এক্সেস না করে যায়, অর্থাৎ শরীরে সঞ্চিত না হয়। ঠিক আছে। এছাড়া খাবারের মাধ্যমে যেন আমরা ভিটামিন, মিনারেলস, জল প্রভৃতি পর্যাপ্ত মাত্রায় পাই, এবং সেখানে যে রেশিও, নর্মাল রেশিওটা বজায় থাকে, এবং কখনোই তেলের মাত্রা বা সুগারের মাত্রা বাড়বে না, অর্থাৎ আমাদের শরীরে যেন ক্ষতি না হয়, এবং সেই খাদ্যটা ঘরে তৈরি করা খাবার হতে হবে, বাইরে আজে বাজে রং গন্ধ দেওয়া খাবার বা অনেক দিনের স্টোর করা খাবার যাতে না হয়, এইগুলো আছে। এবং সেই খাবারটা আপনার যে শারীরিক অবস্থা, বয়স, আপনার যা কাজ করেন সেইগুলোকে দেখে যাতে বানানো হয়, তাকে ডায়েট চার্ট বলা হয়। এরমভাবে ডায়েট চার্ট মানেই ওই আমাদের একটা ধারণা আছে যে একটা কমলা লেবুর কোয়া, হাফ রুটি, এইটা ডায়েট চার্ট নয়। আপনি যেটা চাইছেন সেটা একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ানই আপনাকে গাইড করতে পারবেন, আপনার যে প্রয়োজনীয় চাহিদা তার মতো করে বানাতে পারবেন। এবং প্রত্যেকটা মানুষের, অর্থাৎ যিনি খেলোয়াড় বা যিনি গর্ভবতী মহিলা, স্তনদাত্রী মহিলা, বয়স্ক মানুষ, কিছু অসুস্থতা, কিডনি, হার্ট, সুগার প্রভৃতি প্রচুর, এই সমস্ত কিছুর কিন্তু ডায়েট চার্ট আলাদা আলাদা হয়। এবং যারা ব্যায়াম করছেন বা ওয়েট ট্রেনিং করছেন তাদেরও কিন্তু ডায়েট চার্ট আলাদা। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা অবশ্যই একজন ডায়েটিশিয়ানকে কনসাল্ট করব বা করা উচিত। কিন্তু মেন যেটা আমি ওনার কাছ থেকে বুঝতে পারলাম কথাতে, তাতে আমাদের যে তিনটে প্রধান ফুড গ্রুপ আছে আর কি, মানে এনার্জি গিভিং, বডি বিল্ডিং আর রেগুলেটরি, এইটা যেন সব খাবারের মধ্যে থাকে, সবকটা যেন আমরা টাচ করতে পারি। কিন্তু কতটা খাবো সেটা আমাদের বলবেন ডায়েটিশিয়ান অবশ্যই, কিন্তু এক্সেস ক্যালোরি যেন না চলে আসে, এটা মানে মাথায় রাখতে হবে সবসময়, যে ক্যালোরি ইনটেকটা কি হচ্ছে, এবং সেটার ক্যালকুলেশনটা বোধহয় ডায়েটিশিয়ানই বলবেন, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় ডেফিনেটলি। কিন্তু ক্যালোরি ইনটেক নিয়ে আমাদেরকে কনসার্ন থাকতে হবে, আমাদের কনসাস থাকতে হবে, তাই না? এই তো মানে আমরা যদি ফিটনেসের কথা বলি, তাহলে খাওয়া দাওয়া সম্পর্কে এই কথাগুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, এবং বিস্তারিত জানতে গেলে অবশ্যই ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট তাদের সাথে কথা বলতে হবে। ফিটনেস কনসালটেন্ট আপনার ফিটনেসের ব্যাপারটা দেখবেন, যোগা টিচার তিনি যোগ কিভাবে করবেন সেই ব্যাপারটা দেখবেন, ফিজিওথেরাপিস্ট আপনার অসুখ হলে সেখান থেকে আপনার রিহ্যাবিলিটেশন বা অসুস্থতাকে সুস্থতা, ডাক্তারবাবুর সঙ্গে মডার্ন মেডিসিনের পার্ট সেটা দেখবে। ডায়েটিশিয়ান অবশ্যই সবটাই আলাদা আলাদা, সব আলাদা এবং মাল্টি ডিসিপ্লিনারি হলিস্টিক অ্যাপ্রোচ, কেউ একা করবে না সামগ্রিক, এবং এই সব কিছুরই কিন্তু সুপার স্পেশালাইজেশন আছে, অর্থাৎ একদম ওপর দিকে কেউ হয়তো ক্যান্সারের ডায়েট দেন, কোনো ফিজিওথেরাপিস্ট হয়তো তিনি প্যালিয়েটিভ কেয়ার করেন, আবার কোনো ফিজিওথেরাপি অর্থোপেডিকটা দেখেন, এর বিভিন্ন ভাগ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে অবশ্যই কোনো একদিন আমাদের আলোচনা থাকবে। তো এই একটু আগে আপনি একটা কথা বলছিলেন, ওয়েট ট্রেনিং যারা করে তাদের ফুড নিয়ে কথা বলছিলেন। ওয়েট ট্রেনিং ব্যাপারটা আমার তখন থেকে জানতে ইচ্ছে করছিল যে এটা অ্যাকচুয়ালি কি, মানে কিভাবে আমরা বোঝাবো দর্শককে? অনেক রকম ট্রেনিং হয়, একটা হচ্ছে এন্ডিউরেন্স বাড়ানোর জন্য, পাওয়ার বাড়ানোর জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য, স্ট্রেচিং বাড়ানোর জন্য। এক্ষেত্রে যারা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নেন, অর্থাৎ বডি বিল্ডিং, তাদের মধ্যে ওয়েট ট্রেনিং ভীষণভাবে প্রচলিত। এবং সেক্ষেত্রে পিআরই, আমাদের ফিজিওথেরাপির ভাষায় প্রোগ্রেসিভ রেজিস্টিভ এক্সারসাইজের একটা রোল আছে। এছাড়া নিজের বডি ওয়েটটাকে কাজে লাগিয়ে ব্যায়াম করা যায়, জিমে যন্ত্রের মাধ্যমে ওজন তুলে ব্যায়াম করা যায়, এবং ডাম্বেল বারবেল অর্থাৎ ফ্রি ওয়েট সেগুলো নিয়েও
ওয়েট ট্রেনিং করা যায়। এই ব্যাপারে যিনি কোয়ালিফাইড ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হোক বা জিম ট্রেনার হোক, তারা এই ব্যাপারটা গাইড করে দেন যে কিভাবে চার্ট তৈরি হবে, তিনি কতটা করবেন বা তার পারপাসটা কি সেটা জেনে নেওয়া। তিনি প্লেয়ার হলে তার আলাদা ব্যাপার, বডি বিল্ডার হলে আলাদা ব্যাপার, এবং যদি তিনি ফিটনেসের ওপর শুধু হন সেই ব্যাপারটা দেখে নেন। ওয়েট দিলে এগুলো হয়, ওয়েট ছাড়া অনেক কিছু করা যেতে পারে, অ্যারোবিক ট্রেনিং করা যেতে পারে, এগুলো করে সুস্থ থাকা। আচ্ছা, সাধারণ মানুষ মানে আমরা যারা অফিস আদালত মানে ইত্যাদিতে যাই, ব্যবসা বাণিজ্য করি, এই সাধারণ মানুষের কথা বলছি, যারা বডি বিল্ডার হবে না বা মডেলিং করবে না, সাধারণ মানুষের জন্য কি ওয়েট ট্রেনিংটা খুব জরুরি? কোন ব্যায়ামটা তার ভাল লাগছে সেই মানুষটি ভালো বলতে পারবেন। অর্থাৎ তিনি যোগ আসন করতে পারেন, তিনি ওয়েট ট্রেনিং করতে পারেন, তিনি অ্যারোবিক অ্যাক্টিভিটি করতে পারেন, অর্থাৎ সাইকেল চালানো, সাঁতার কাটা, অল্প দৌড়ানো, এই জাতীয় জিনিসগুলো। এবার কোনটা তার জন্য উপযুক্ত সেটা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে জেনে নেওয়াটা আমার মনে হয় বেটার। এবার সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের যারা আছেন তিনিও গাইড করতে পারবেন অবশ্য, এবং যোগা টিচারের কাছে এলে তিনি তার মতো করে তার ফিটনেসের ব্যাপারটা দেখবেন। আমি আবারও বললাম মাল্টিডিসিপ্লিনারি অ্যাসপেক্ট, তিনি কোন দিকে যেতে চান, তার কোনটা ভাল লাগে। তিনি যদি একটু কষ্ট করতে চান, ওয়েট ট্রেনিং করতে পারেন, একটু কষ্ট হয়। তিনি যদি মনে করেন যে না, যোগের মাধ্যমে স্থিরভাবে তিনি করবেন, যোগের মাধ্যমে করতে পারেন। ব্যক্তিগত চয়েস বলতে পারেন, ব্যক্তিগত চয়েস, হ্যাঁ, এটা কে কিরম চাইবে তার উপরে। কিন্তু আমি বলবো অবশ্যই যে একটা থেকে আরেকটা, আবার কয়েকদিন পরে আরেকটা, এরকম না করে যেটা করছেন সেটা স্থিরভাবে করে যাওয়ার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আপনি ধরুন আপনার কাছে আমি সাজেশন চাইছি অ্যাজ এ কমন মানে ম্যান, তো যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে সাধারণ মানুষ হিসেবে যে কিরম ধরনের এক্সারসাইজ আমার করা উচিত, মানে কিরকম ব্যায়াম আমি করব, তাহলে আপনি কি সাজেস্ট করবেন? এক্ষেত্রে আপনার কোনো অসুস্থতা আছে কিনা প্রথমত দেখে নিতে হবে, আপনার বয়স দেখতে হবে, দেখে ছোটবেলা থেকে যদি প্র্যাকটিস করেছেন কি করেননি সেটা দেখতে হবে। দেখে তো আমরা সাধারণত বলি হাঁটা খুব ভালো ব্যায়াম, তিনি সাঁতার জানলে সাঁতার কাটবেন। এছাড়া তার যদি কোনো অসুস্থতা থাকে তিনি আসবেন, তার সুগারের জন্য কি আছে বা স্থূলকায়ত্ব আছে কিনা, এই সমস্ত দেখে নিয়ে তাকে একটা সেশনের মধ্যে, আমি আবারও বলছি সেশনটা কিন্তু রেগুলার হবে, একটা টাইম মেনটেন করে হবে এবং কন্টিনিউটি থাকবে। মানে ব্যায়াম করার সময়টার কথা বলছেন, আজকে করলাম আবার 1 মাস পরে করলাম, পুজোর আগে 2 মাস করে ফেললাম দিয়ে বন্ধ করে দিলাম, খুব দেখা যায়। হ্যাঁ, এইটা কিন্তু হবে না। তো এটা একটা মানে দারুণ একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে বয়স ভেদে বা ব্যক্তি বিশেষে এক্সারসাইজের ধরন পাল্টায়, এবং সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই, আমরা মনে রাখতে পারি না এই জিনিসটা। আমরা ইচ্ছে হলো তো জিমে চলে গেলাম কিংবা কোনো একটা ডিসিপ্লিনে চলে গেলাম, সেখানে গিয়ে ব্যায়াম করতে শুরু করলাম, এমনটা না হওয়াই ভালো বোধ হয়। মানে তার রিকোয়ারমেন্ট এবং তার ফিজিক্যাল এবিলিটি এগুলো দেখে এগুলো ঠিক করা উচিত। আজকের আলোচনা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।